সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আজ যারা এখন বিবিএ অনার্স ব্যবস্থাপনা বিভাগে চতুর্থ বর্ষ অধ্যয়ন করছো, তাদেরকে আজকে ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করব। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো লিজ ফিন্যান্সিং, যাকে বাংলায় বলা হয় ইজারা অর্থায়ন। তোমরা ইজারা সম্বন্ধে মনে হয় কিছুটা হলো তোমাদের ধারণা রয়েছে, কিন্তু এর সম্বন্ধে আরও বিস্তারিত ধারণা দেওয়ার জন্যই আজকে তোমাদের এই বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো আমি ইজারা অর্থায়ন নিয়ে প্রথমে একটু প্রাথমিক আলোচনা করব। এরপরে ইজারা অর্থায়নটা কিভাবে করা হবে, কিভাবে পরিমাপ করা হবে, পদ্ধতিটা কীরকম, কত ধরনের ইজারা থাকতে পারে, সেই বিষয় নিয়ে আলোচনা করব। Khan and Joint says a lease is a contractual arrangement under which the owner of an asset or lessor agrees to allow the use of his asset by another party, lease in consideration of periodic payments, lease rental for a specific period. আমি খান এন্ড জৈনের কথাই উল্লেখ করে বলছি। ইজারা হলো এক প্রকার চুক্তি। A lease is a contractual agreement. Contractual agreement এক প্রকার চুক্তি under which the owner of an asset agrees to allow the use of his asset by another party. যার মাধ্যমে ইজারা গ্রহীতা একটি নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে যার মাধ্যমে ইজারা গ্রহীতা একটি নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে সম্পত্তি ব্যবহারের সুযোগ পেয়ে থাকেন। ঠিক আছে, অর্থাৎ এটা কিন্তু ইজারা দাতারই কিন্তু সম্পত্তি। এই সম্পত্তি একটি নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে ইজারা গ্রহীতা কি করে, সুযোগ পেয়ে থাকে। তো সেই এখানে স্পষ্ট করে লিখেছে এ লিজ ইজ এ কন্ট্রাকচুয়াল, এক প্রকার অ্যারেঞ্জমেন্ট চুক্তি, আন্ডার হুইচ যার মাধ্যমে দ্য ওনার অফ অ্যান অ্যাসেট ইজারা গ্রহীতা এগ্রিজ টু অ্যালাউ দ্য ইউজ অফ হিজ অ্যাসেট, সম্পত্তি ব্যবহারের এই যে সুযোগ, এগ্রিজ টু অ্যালাউ দ্য ইউজ অফ হিজ অ্যাসেট বাই অ্যানাদার পার্টি। অ্যানাদার পার্টি মিনস এখানে হচ্ছে যে ইজারা গ্রহীতা। ঠিক আছে, আর ইজারা দাতা কি করবে, তোমার সুযোগটা প্রদান করবে। তো এখানে স্পষ্ট, এখানে আবার বলছি, এ লিজ ইজ এ কন্ট্রাকচুয়াল এগ্রিমেন্ট অ্যারেঞ্জমেন্ট or agreement under which the owner of an asset agrees to allow the use of his asset by another party. ইজারা হলো এক প্রকার চুক্তি যার মাধ্যমে ইজারা গ্রহীতা একটি নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে সম্পত্তি ব্যবহারের সুযোগ পেয়ে থাকেন। তো দেবে কে, ইজারা দাতাই তো দেবে। অ্যানাদার পার্টি মিনস হচ্ছে যে এটা তোমার যে ইজারাটা কি করছে, ব্যবহারের সুযোগ পাচ্ছে সেই। ইন কনসিডারেশন অফ পিরিয়ডিক পেমেন্টস ফর এ স্পেসিফিক পিরিয়ড, এটা বলছে এখানে একটি নির্দিষ্ট সময়ের জন্য কিন্তু পেয়ে থাকেন। ঠিক আছে, এখানে স্পষ্ট ফর এ স্পেসিফিক পিরিয়ড লেখা আছে। এখানে আরো ফার্দার যে সমস্ত বিষয়গুলো আসছে, কিন্তু উক্ত সম্পত্তির মালিকানা থাকবে ইজারাদাতার কাছে, মালিক কিন্তু ইজারাদাতা, এবং ইজারার মেয়াদ শেষে সম্পত্তিটি আবার ইজারাদাতাকে কি করতে হবে, ফিরিয়ে দেওয়া হয়। ঠিক আছে, তো এখানে এই বিষয়টা স্পষ্টভাবে আছে, অর্থাৎ একটি নির্দিষ্ট সময়ের জন্য কি করে ইজারা গ্রহীতা একটি নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে সম্পত্তি ব্যবহার সুযোগ পেয়ে থাকে, এবং ওই নির্দিষ্ট মেয়াদ বা সময় শেষে কি করতে হবে, ইজারা দাতাকে
সেই সম্পত্তিটা অবশ্যই কি করে দিতে হবে, ফিরিয়ে দিতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা যে কোনো ধরনের সম্পত্তি হোক সেটা ইজারা দিয়ে থাকে, এবং ইজারা গ্রহীতা শুধুমাত্র কি হয়, সেটা একটি নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে ব্যবহারের সুযোগ পায়, ঠিক আছে। আবার ইজারা দাতার কিন্তু সেটা কি করে, তারও একটা প্রফিট আছে, সে একটা নির্দিষ্ট অর্থের বিনিময়ে কি করছে, আহ, ইজারা গ্রহীতাকে কি করছে, এই সুযোগটা দিচ্ছে। মেথডস অফ লিজ ফিনান্সিং, এখানে কতগুলো মেথডস আছে সেগুলো এখানে এখানে বলছি, যে একটা সেলস লিজ, একটা ডিরেক্ট লিজ, একটা হচ্ছে যে বিক্রয় ইজারা, একটা হচ্ছে প্রত্যক্ষ ইজারা। তো এই হলো ইজারা অর্থায়ন সম্বন্ধে আমি, এটা আসলে ইজারা অর্থায়নটা কি। হ্যাঁ, আরো বিভিন্ন প্রকার থাকতে পারে ইজারা ক্লাসিফিকেশন অফ লিজ। লিজের ক্ষেত্রে যদি আসি, সেক্ষেত্রে আমরা ইজারা বিভিন্ন ধরনের ইজারা দেখতে পাই। বাই নেচার যদি ধরি তাহলে এখানে অপারেটিং লিজ আছে এবং ফিনান্সিয়াল লিজ আছে, অর্থাৎ পরিচালন ইজারা আছে এবং আর্থিক ইজারাটা রয়েছে। এই সম্বন্ধে নেক্সট ক্লাসে আরও বিস্তারিত আলোচনা করব, আমি আজকে প্রাথমিক আলোচনাটা করছি। এবং অধিকারের ভিত্তিতে যদি দেখা যায় তাহলে ওরা অনেক আছে, যেমন ডিরেক্ট লিজ যেটা আছে সেটাও কিন্তু অধিকারের ভিত্তিতে, সেলস লিজ আছে এবং লিভারেজ লিজও আছে। আর মেনটেন্যান্সের দিক দিয়ে দেখা যাচ্ছে সেটাও আবার 3 ধরনের, সেই ক্ষেত্রে মেনটেন্যান্স লিজ থাকতে পারে, উইথাউট মেনটেন্যান্স লিজ থাকতে পারে এবং নেট লিজ থাকতে পারে। এগুলো হচ্ছে যে তোমার এগুলো দেখা যাচ্ছে ক্লাসিফিকেশন লিজের ক্ষেত্রে, অর্থাৎ ইজারা শ্রেণী বিভাগের ক্ষেত্রে এই লিজগুলো দেখা যাচ্ছে। তো বিভিন্ন প্রকার হতে পারে, সেটা রক্ষণাবেক্ষণ দায়িত্ব অনুসারে হতে পারে, সেটা অধিকারের প্রকৃতি অনুসারে হতে পারে এবং শুধুমাত্র প্রকৃতি অনুসারে হতে পারে। তো আজকে তোমাদের আমি একটা লিজেরই একটি অঙ্ক করাবো, এবং এই অঙ্কের মাধ্যমে তোমরা যদি দেখা যাচ্ছে কোনো অসুবিধা হচ্ছে তোমরা আমাকে জানাবে, আমি করার পর কিন্তু তোমরা বুঝিয়ে দেওয়ার পর তোমরা আমাকে জানাবে। এবং কি আরেকটা যে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তোমরা অবশ্যই বাড়িতে বসে কিন্তু অধ্যয়ন করবে। শুধুমাত্র আমি যে ক্লাস নেব, অনলাইন ক্লাস নিচ্ছি সেটা বড় কথা না, তোমরা অধ্যয়ন করবে। আর তার আগে আমি যে কথাটা বলে দিচ্ছি, আমার একটা পেজ আছে অনলাইন ক্লাস 4th ইয়ার, যারা বিবিএ অনার্স ব্যবস্থাপনা বিভাগে 4th বর্ষ অধ্যয়ন করছো, তারা অবশ্যই এই পেজের সাথে যুক্ত হবে, কারণ এখানে আমি লিঙ্কগুলো পাঠাবো, তোমাদের ইউটিউব লিঙ্ক পাঠাবো। কারণ এর আগে দেখেছি আমি ফেসবুক লাইভেও আমি ক্লাস করেছি, এবং সাথে সাথে জুমও ক্লাস করার সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু দেখা যাচ্ছে যে স্টুডেন্টরা বিভিন্ন ধরনের তাদের সমস্যার কথা জানিয়েছে, কারণ দেখা যাচ্ছে বিভিন্ন নেটওয়ার্কের সমস্যার কারণে তোমার ক্লাসগুলো সঠিকভাবে করা সম্ভব হয় না। তো তারা আমাকে বললো যে ইউটিউবে লিঙ্কটা দেওয়ার জন্য, যাতে তোমরা যে কোনো সময় এটা দেখতে পারো, যাতে তোমাদের সুবিধা হয়। দেখা যাচ্ছে ফেসবুক লাইভে আমি অনেক সময় করেছি, একজন স্টুডেন্ট থাকে, অনেকজন থাকে না, এরকম বিভিন্ন ধরনের সমস্যার উদ্রেক হয়। কেউ বলে নেটওয়ার্ক সমস্যা, কেউ বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে। তো এই ক্ষেত্রে আমি ইউটিউব লিঙ্ক দেওয়ার চিন্তা ভাবনা করেছি এবং তোমাদের দিচ্ছি। সুতরাং তার আগে যে বিষয়টি তোমাদের করতে হবে, তোমরা যে অনলাইন ক্লাস 4th ইয়ার যে আমার যে পেজটা আছে, এই পেজের সাথে অবশ্যই যুক্ত হবে। এবং এই ক্লাস করার পরে যারা বিবিএ অনার্স ব্যবস্থাপনা বিভাগে 4th বর্ষ অধ্যয়ন করছো, তারা অবশ্যই তোমাদের নাম এবং রোল নাম্বার, এই যে আমার পেজের যে কমেন্টের ইনবক্সটা রয়েছে, এখানে অবশ্যই তোমাদের রোল নাম্বার এবং তোমাদের নাম উল্লেখ করবে, অবশ্যই উল্লেখ করবে। তোমাদের এই যে উপস্থিতিটা আমি কিন্তু সংরক্ষণ করব। আচ্ছা, আমি এটা পড়ছি, একটা এক্সারসাইজ এখানে পড়ছি, আমি ফার্দার এটা তোমাদের ভালো করে বুঝিয়ে দেব। অ্যাডাম ইজ থিঙ্কিং অফ অ্যাকোয়ারিং এ কম্পিউটার। He is in a position Adam is thinking of acquiring a computer. He is in a position to decide whether the computer should be purchased by borrowing money from Bragg Bank at 12% or be acquired on lease rent basis. আচ্ছা, অ্যাডাম একটা কি করছে, একটা কম্পিউটার অ্যাকোয়ার করতে চাচ্ছে। সেই ক্ষেত্রে সে ডিসিশন নিল, সে ব্র্যাক ব্যাংক থেকে ধার নেবে 12% সুদে, অথবা কি করবে, লিজের ভিত্তিতে করবে।
অর্থাৎ ইজারা ভাড়ার ভিত্তিতে করবে। অর্থাৎ এখানে ওয়ে দুইটা আছে, একটা হচ্ছে তোমার ব্যাংকের মাধ্যমে, ব্যাংকের থেকে ধার করা মানে কি লোন নেওয়া, লোনের মাধ্যমে, অথবা কি লিজের ইজারা ভাড়ার ভিত্তিতে। আচ্ছা, তাহলে দুইটা 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 দেখা গেল এখানে। একটা হচ্ছে ব্যাংকের থেকে বড় করা, ব্যাংকের থেকে ধার করা, একটা হচ্ছে যে লিজ রেন্ট বেসিস অর্থাৎ ইজারা ভাড়ার ভিত্তিতে। দ্য প্রাইস অফ দ্য কম্পিউটার ইজ টাকা 60,000। কম্পিউটারের প্রাইস হচ্ছে তোমার 60,000 টাকা। কম্পিউটারের প্রাইস কত? 60,000 টাকা। ইটস অ্যানুয়াল মেনটেনেন্স কস্ট ইজ টাকা 2,500 পার ইয়ার ইনক্লুডিং ইন লিজ রেন্টাল অ্যান্ড এক্সপেক্টেড লাইফ ইন 5 ইয়ার্স। অর্থাৎ এটা অবশ্যই রক্ষণাবেক্ষণ খরচ হবে কত? 2,500 টাকা বৎসরে, ঠিক আছে। এবং এটার সাথে ইজারা ভাড়াটা কিন্তু একই রকম। মেনটেনেন্স কস্ট শুধুমাত্র ব্যাংকের থেকে বড় করলে হবে না, ইজারা ভাড়ার ক্ষেত্রেও কিন্তু মেনটেনেন্স কস্টটা অবশ্যই হিসাব করতে হবে। দ্য কম্পিউটার উইল বি ডেপ্রিসিয়েটেড অন এ স্ট্রেট লাইন বেসিস। দ্য কম্পিউটার উইল বি ডেপ্রিসিয়েটেড অন এ স্ট্রেট লাইন বেসিস। অর্থাৎ তোমার এই কম্পিউটারের অবচয় ধার্য করা হবে কি সরলরৈখিক পদ্ধতি অনুসারে। দ্য রেসিডুয়াল ভ্যালু অফ দ্য কম্পিউটার ইজ টাকা 10,000। অর্থাৎ এটার ভগ্নাবশেষ মূল্য হচ্ছে কত? 10,000 টাকা। দ্য রেট অফ ইনকাম ট্যাক্স ইজ 40%। আয়কর হচ্ছে কত? তোমার 40%। ইন কেস অফ লিজিং, এটা হচ্ছে তোমার ব্যাংকে ধার করার ক্ষেত্রে। আর লিজের ক্ষেত্রে কিভাবে হবে? ইন কেস অফ লিজিং দ্য লিজ রেন্টাল ইজ টাকা 20,000 পার ইয়ার। ইজারা ভাড়া হচ্ছে কত? বৎসরে 20,000 টাকা। The lease rental is টাকা 20,000 per year for 5 years। ইজারার ক্ষেত্রে দেখা যাচ্ছে ইজারা ভাড়া দিতে হবে কত? 20,000 টাকা। And maintenance expenses to be borne by leaser। এবং মেনটেনেন্স কস্টটা তোমার কি যা যে নিচ্ছে তাকে অবশ্যই কি করতে হবে? গ্রহণ করতে হবে, ঠিক আছে। ওই যে লিজরের ক্ষেত্রে সবগুলো কি করবে? সে বহন করবে, মেনটেনেন্স কস্টটা বহন করবে। মেনটেনেন্স এক্সপেন্স আর মেনটেনেন্স কস্ট একই কথা, ঠিক আছে। সে অবশ্যই কি করবে? সেটা বহন করবে। হুইচ অল্টারনেটিভ ইজ বেটার ফর অ্যাডাম, লিজিং অর বরোয়িং? অর্থাৎ কোন বিকল্পটা অ্যাডাম গ্রহণ করবে? সে কি ব্যাংক থেকে ধার করবে নাকি তোমার ইজারা ভাড়ার ভিত্তিতে করবে? আচ্ছা, এখন আমি ক্যালকুলেশন করে দেখব কোনটা ভালো, যেটা আমার উপযুক্ত হবে, যেটা সবচেয়ে ভালো হবে, সেটাই কি করবে? অ্যাডাম কি গ্রহণ করবে। তো এট ফার্স্ট তোমরা ফিনান্সও পড়েছ, ঠিক আছে। ফিনান্সে তোমরা পড়েছ, বিশেষ করে টাইম ভ্যালু অফ মানিতে করেছো। প্রেজেন্ট ভ্যালু, ফিউচার ভ্যালু সম্বন্ধে তোমাদের আশা করি ধারণা রয়েছে, তোমরা পড়ে এসছো। তো আমরা জানি উই নো প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি ইকুয়াল টু এএলপি, মেন হচ্ছে অ্যানুয়াল লোন পেমেন্ট, ঠিক আছে। এএলপি লিখেছি আমি, এটা হচ্ছে সূত্র, এটা তোমরা জানো। এই সূত্রটা অ্যানুইটির ক্ষেত্রে ব্যবহৃত হয়, অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু অর্ডিনারি অ্যানুইটির ক্ষেত্রে এটা ব্যবহৃত হয়, ঠিক আছে। তো এখানে প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি দেখা যাচ্ছে কত? 60,000। যেহেতু পার ইয়ার বলা আছে এখানে, আমাকে কি করতে হবে? অবশ্যই অ্যানুইটি হবে, এটা অবশ্যই তোমার কি হবে? অর্ডিনারি অ্যানুইটিতে আসবে, ঠিক আছে। আচ্ছা, এই ক্ষেত্রে তোমার যেটা বল প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি হচ্ছে কত? কম্পিউটার দ্য প্রাইস অফ দ্য কম্পিউটার ইজ টাকা 60,000। প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি হচ্ছে কত? 60,000। আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, কত? 12%। তাহলে 0. কত? 12। এন হচ্ছে কত? 5 ইয়ার্স, 5 বছর শেষে এখানে লেখা আছে, স্পষ্ট লেখা আছে কত বছর এখানে। এই যে এক্সপেক্টেড লাইফ হচ্ছে 5 ইয়ার্স, 5 বছর দেওয়া আছে। আমাকে অ্যানুয়াল লোন পেমেন্টটা ব্যবহার করতে হবে, মাসিক যে লোন পেমেন্টটা, কিস্তিটা আমাকে বের করতে হবে, ঠিক আছে। আমি কত করে দিচ্ছি। তো এই ক্ষেত্রে আমি করার পরে এখানে সবগুলো আমি বসিয়েছি, মানগুলো আমি বসিয়েছি। আর ইকুয়াল টু 0.12 বসিয়েছি, এন ইকুয়াল টু 5 বসিয়েছি, ঠিক আছে। আর প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 60,000। তো এই ক্ষেত্রে আমার অ্যানুয়াল লোন পেমেন্ট আসছে কত? 16,644। তোমরা নিজেরাও কিন্তু বাড়িতে বসে অবশ্যই করবে। আমি তো এখানে করে দিয়েছি, তোমরা নিজেরা চেষ্টা করবে। তোমরা অবশ্যই অ্যানুয়াল লোন পেমেন্ট হচ্ছে সূত্রটা ব্যবহার করে আসবে
644, কিস্তিতে হচ্ছে কত? 16,644। ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট, আমি এখন ইন্টারেস্টটা আমাকে বের করতে হবে, কারণ এখানে অনেক বিষয় আছে। এখানে আমাকে ট্যাক্স এগেইনস্টের ক্যালকুলেশন করতে হবে এবং এটার প্রেজেন্ট ভ্যালুটা বের করতে হবে। সব কিছু আমাকে কিন্তু করতে হবে। ঠিক আছে, আমি তো অ্যানুয়াল লোন পেমেন্ট করেছি, আমার এখান থেকে সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে? তোমার সুদটা নির্ণয় করতে হবে। কিভাবে নির্ণয় করব দেখো, প্রথমে এখানে ইয়ার দেওয়া আছে 1 to 5 ইয়ার, এবং এখানে দেখো ইন্টারেস্ট অনুযায়ী দেখা যাচ্ছে আমার এটা পরিবর্তন হচ্ছে, ইন্টারেস্টটা পরিবর্তন হচ্ছে। তোমার পরবর্তীতে যেটা আছে, যে ব্যাংক যেটা আমি বড় করলাম এট ফার্স্ট, সেটা কিন্তু পরিবর্তন হচ্ছে। তাই প্রথমে লিখলাম ইয়ার, আর আমি যেটা বড় করেছি সেটা আমি এখানে লিখলাম প্রথমে কিন্তু 60,000, কিন্তু পরে দিয়ে আমি বের করব। এরপর অ্যানুয়াল লোন পেমেন্ট আসবে, ইন্টারেস্ট আসবে, প্রেজেন্ট পেমেন্ট আসবে, এটা হচ্ছে এন্ডিং ব্যালেন্স। ঠিক আছে, ইবি হচ্ছে এন্ডিং ব্যালেন্স, এটা হচ্ছে প্রেজেন্ট পেমেন্ট। তাহলে 60,000 আমার তো বড় করলাম প্রথমে, আমার মাসিক যে কিস্তিটা কত? 16,044। আচ্ছা, এরপরে আমার ইন্টারেস্ট বের হবে 12%, কত? এই 60,000-এর 12% হবে 7,200, 7,200। আমার প্রেজেন্ট পেমেন্ট কত হবে? আমি এখানে তোমার অ্যানুয়াল লোন পেমেন্ট থেকে ইন্টারেস্টটা বাদ দিলে আমার প্রেজেন্ট এই যে পেমেন্টটা চলে আসবে। ঠিক আছে, তো এখান থেকে আমি যখন 60,000 থেকে এটা বাদ দেবো, তখন কিন্তু আমার এন্ডিং ব্যালেন্সটা আসবে, কারণ আমার মাসিক কিস্তিটার উপর এটা ইন্টারেস্টটা কি করতে হবে? বাদ দিতে হবে, বাদ দিয়ে আমার প্রেজেন্ট পেমেন্টটা আসবে। আর আমি যেটা বড় করেছি তার থেকে যদি আমি ওই বর্তমান যে পেমেন্টটা আছে সেটা যদি বাদ দিয়ে দিই, তাহলে আমার কি আসবে? এন্ডিং ব্যালেন্সটা আসবে। এই এন্ডিং ব্যালেন্সটা পরের বছরে কি হয়ে যাবে? পরের বছরে এখানে ব্যালেন্সে চলে আসবে। ঠিক আছে, আমি যেটা বড় করলাম আর কি, আগের বছর বড় করলাম, এর প্রথমে তোমার ব্যাংক ব্যালেন্সটা এখানে চলে আসবে। এই যে এন্ডিং ব্যালেন্সটা পরের বছর কি ব্যাংক ব্যালেন্স হিসেবে চলে আসবে। আর রিনিউয়াল লোন পেমেন্ট তো আছে, এটার উপর আবার ইন্টারেস্ট বের করব। দেখো ইন্টারেস্টটা কিন্তু এখানে পরিবর্তন হচ্ছে, প্রথমে হয়েছিল 7,200, এখন হচ্ছে 6,067। আবার এখান থেকে অ্যানুয়াল লোন পেমেন্ট ইন্টারেস্ট বাদ দিলে আমার এখানে বের হবে কত? 10,577। এরপর আমি কি ওই যে ব্যাংক ব্যালেন্স থেকে এটা পুরোটা বাদ দিলে আমার এন্ডিং ব্যালেন্সটা আসবে। এটা পরের বছর আবার ব্যাংক ব্যালেন্স আসছে 39,978। একইভাবে এইভাবে তোমরা ইন্টারেস্ট বের করবে। অ্যানুয়াল লোন পেমেন্ট থেকে ইন্টারেস্ট বাদ দেওয়ার পরে তোমার এই পেমেন্টটা আসবে, এই পেমেন্টটা বাদ দেওয়ার পরে কি আসবে? এন্ডিং ব্যালেন্স, এটা আবার পরের বছরে যাবে। ঠিক আছে, তোমাদেরকে আশা করি তোমরা করেছো যে তোমার বিশেষ করে মিড টার্ম ফিনান্সিং এর ক্ষেত্রে এগুলো আছে। তো তোমরা আশা করি জানো সেটা কিভাবে করবে, তোমরা হয়তো ধারণা রয়েছে। আমি মিড টার্ম ফিনান্সের সম্বন্ধে আসবো, আজকে লিস্ট করাচ্ছি, এই বিষয়ে পরবর্তীতে আসবো। আবার এটা এন্ডিং ব্যালেন্সটা পরের বছর কি হয়েছে, অর্থাৎ বিগিনিং ব্যালেন্স হিসেবে এখানে আসছে। এটা তো বিগিনিং ব্যালেন্স, ঠিক আছে, এটা বিগিনিং ব্যালেন্স। এরপর কিন্তু এটাকে এন্ডিং ব্যালেন্স থেকে এটা পরিবর্তন হচ্ছে, বারবার পরিবর্তন হচ্ছে। তাহলে বিগিনিং ব্যালেন্সটা এখানে আসছে। আবার এখানে অ্যানুয়াল লোন, এটার উপর কি হবে? ইন্টারেস্ট থাকবে, ইন্টারেস্টটা বের হবে। অ্যানুয়াল লোন পেমেন্ট ইন্টারেস্ট বাদ দিলে আবার আসবে, পেমেন্টটা আসবে, এটা থেকে এটা বাদ দেবে। ঠিক আছে, দেখবে এন্ডিং ব্যালেন্সটা আর থাকবে না। এরপর এটা আবার কি বিগিনিং ব্যালেন্স হিসেবে আসবে, বিবি হচ্ছে বিগিনিং ব্যালেন্স, আবার অ্যানুয়াল লোন পেমেন্ট এটা আছে এবার, যেটা অপরিবর্তিত থাকবে, এটার উপর আবার ইন্টারেস্ট বের করবে। ব্যাংক বিগিনিং ব্যালেন্সের উপর কিন্তু ইন্টারেস্ট হবে, মনে রাখবে। আর অ্যানুয়াল লোন পেমেন্ট ইন্টারেস্ট বাদ দিলে কি আসবে? এই পেমেন্টটা আসবে। ঠিক আছে, এই পেমেন্টটা আসার পরে কি হবে? এটা থেকে এটা বাদ দেওয়ার পরে তোমার এন্ডিং ব্যালেন্সটা আসবে। তো দেখা যাচ্ছে আর কি এখানে আর কি কোনো এন্ডিং ব্যালেন্স নাই। ঠিক আছে, অর্থাৎ এখানে মূল বিষয় হচ্ছে যে এখানে ইন্টারেস্টটা কি হচ্ছে? পরিবর্তন হচ্ছে, একই রকম হচ্ছে না। দেখো ইন্টারেস্টটা কিন্তু পরিবর্তন হচ্ছে। আমি তো এখানে দেখিয়ে দিচ্ছি, তোমরা নিজেরাও কিন্তু কি চেষ্টা করবে। ঠিক আছে, এরপর আছে ট্যাক্স, কিভাবে ট্যাক্স সেভিংসটা আমি কিভাবে করব সেটা আমি তোমাদের দেখাচ্ছি। ক্যালকুলেশন অফ ট্যাক্স সেভিংস, কারণ স্বাভাবিকভাবে ইন্টারেস্টের উপর ট্যাক্স সেভিংসটা দেখা যাচ্ছে এখানে ডেপ্রিসিয়েশনের বিষয় আছে। কারণ একটা বিষয় খেয়াল রাখবে যে আমরা স্বভাবতই কি করি, ডেপ্রিসিয়েশনের উপর আমাদের ইয়াটা আসে না, অর্থাৎ ট্যাক্সটা অনেক সময় হয় না। তো সেই ক্ষেত্রে ট্যাক্স সেভিংসটা আমাকে করতে হবে। তো এই ক্ষেত্রে আমি প্রথমে ইন্টারেস্টটা লিখলাম, ইন্টারেস্টটা তোমরা কিছুক্ষণ আগে ইন্টারেস্টটা আমি পেলাম। ডেপ্রিসিয়েশনটা আমাকে বের করতে হবে। ডেপ্রিসিয়েশনটা কীভাবে বের করব? ডেপ্রিসিয়েশন আমি বলে দিচ্ছি, এখানে তোমার
তোমার কম্পিউটারের প্রাইসটা আছে 60,000। এই যে এখানে লিখে দিয়েছে অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন কস্ট মানে স্যালভেজ ডিভাইড বাই এস্টিমেটেড ইয়ার, এটা হচ্ছে যে স্ট্রিট লাইন মেথডে, সরলরৈখিক পদ্ধতিতে। এই ক্ষেত্রে তোমার 60,000 হচ্ছে যে তোমার প্রাইস, কম্পিউটারের যে মূল্যটা আছে 60,000 কস্ট। সেলভেজ ভ্যালু অথবা রেসিডুয়াল ভ্যালু, রেসিডুয়াল ভ্যালু লেখা আছে, এটা হচ্ছে 10,000, এখানে আসছে কত 10,000 হবে, ডেপ্রিসিয়েশন 10,000, ঠিক আছে। এরপর মেনটেন্যান্স কস্ট আছে 2,500, এখানে স্পষ্ট লেখা আছে, প্রশ্নের মধ্যে উল্লেখ আছে, তোমরা প্রশ্ন আবার দেখবে। দেখো সবগুলো মিলে হচ্ছে কত, সবগুলো মিলে হচ্ছে এখানে 19,700, ঠিক আছে, 19,700। ট্যাক্স ট্যাক্স কত হচ্ছে, ট্যাক্স কত হচ্ছে 40%, কত হচ্ছে 40%, অর্থাৎ 19,700 এর 40% কত হবে সেটা বের করতে হবে। তাহলে আমার ট্যাক্সটা আমার বেরিয়ে যাচ্ছে, ট্যাক্স কত হচ্ছে সেটা আমার কি বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ 19,700 এর উপর তোমার 40% 7,880। অর্থাৎ এখানে ডেপ্রিসিয়েশনটা সহ এখানে আমার কস্টটা কত আসছে, টোটাল কস্ট, ইন্টারেস্ট এটাও খরচ, এটাও খরচ, যে তোমার মেনটেনেন্স কস্ট, মানে নর্মালি তোমরা ট্যাক্সে করেছো যখন ক্যাপিটাল বাজেটে করেছো, সেটা ট্যাক্সের উপর, ট্যাক্সটা ডেপ্রিসিয়েশন থেকে আলাদা হয়ে গেছে, অর্থাৎ ডেপ্রিসিয়েশনের উপর ট্যাক্স অন্তর্ভুক্ত না হওয়ার জন্য তোমার ডেপ্রিসিয়েশনটা বাদ দিয়েছো। এই ক্ষেত্রে ট্যাক্স সেভিং যখন করতে যাবে তো অবশ্যই ডেপ্রিসিয়েশনটা সহ অবশিষ্ট মূল্য সহ অ্যাড করতে হবে, এটার উপর তোমার ট্যাক্স সেভিংসটা আসবে, ঠিক আছে। একইভাবে সবগুলো করবে তোমরা। ইন্টারেস্ট কিছুক্ষণ আগেও ইন্টারেস্টগুলো সবগুলো লিখেছি আমি যেভাবে আছে, এই যে ইন্টারেস্ট এখানে আছে সবগুলো, এগুলো সবগুলো লিখবে। লিখার পরে এর সাথে ডেপ্রিসিয়েশন যোগ করবে এবং অর্থাৎ মেনটেনেন্স কস্ট যেটাকে বলা হচ্ছে রক্ষণাবেক্ষণ খরচ, যোগ করার পর যা আসবে সেটার উপর 40% বের করবে। তাহলে আমার ট্যাক্স সেভিংস কত হচ্ছে, এখানে সবগুলো একটার পর একটা। প্রথম বছরে 7,880, দ্বিতীয় বছরে 7,427, তৃতীয় বছরে আসছে 6,919। এভাবে সবগুলো বের করেছি, ঠিক আছে। এবার আমি বের করবো যে বর্তমান মূল্যটা বের করব, আসলে বর্তমান মূল্যটা কত হচ্ছে। তো এবার আমি বের করবো ক্যালকুলেশন অফ পিবি। দেখো এখানে 1 to 5 years ইয়ারটা দেওয়া আছে, এরপর আসবে অ্যানুয়াল লোন পেমেন্ট এবং মেনটেনেন্স কস্ট। যখন আমি বড় করব সেই ক্ষেত্রে অবশ্যই কী করতে হবে, অ্যানুয়াল লোন পেমেন্টের সাথে আমার মেনটেনেন্স কস্টটা কী করতে হবে, যোগ করতে হবে। সেটা এখানে যোগ করা আছে, যোগ করে আসছে টোটাল ক্যাশ ফ্লো, অর্থাৎ মোট নগদ প্রবাহটা আসছে, ঠিক আছে। এরপর আমি ট্যাক্স সেভিংস, এই যে এখানে লেখা আছে ট্যাক্স সেভিংসটা এখানে এনেছি, তবে এটা ক্যাশ ফ্লোটা কী জন্য, কারণ এটাকে ফ্যাক্টর করে আমায় কী করতে হবে, তোমার বর্তমান মূল্যে পরিণত করতে হবে। তো এই ক্ষেত্রে আমি টোটাল ক্যাশ ফ্লো থেকে আমার ট্যাক্স সেভিংসটা বাদ দেওয়ার পরে কি আসবে, নেট ক্যাশ ফ্লো আসছে। আমি টোটাল ক্যাশ ফ্লো থেকে ট্যাক্স সেভিংসটা বাদ দেবো, সবগুলো একই রকম। এইখানে ট্যাক্স সেভিংস এখানে দেওয়া আছে সবগুলো, এগুলো সবগুলো বসিয়ে দেবে এবং টোটাল ক্যাশ ফ্লো থেকে ট্যাক্স সেভিংসটা বাদ দেবে, তাহলে নেট ক্যাশ ফ্লো আসবে। নেট ক্যাশ ফ্লোর পরে আমার এই যে প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর, এটা কিন্তু আমাকে বের করতে হবে, কারণ আমার এখানে তোমার ইন্টারেস্ট দেওয়া আছে 12%। এখানে অবশ্যই কী করতে হবে, ট্যাক্সটা কী করতে হবে, বাদ দিতে হবে। ট্যাক্স রেটটা বাদ দেওয়ার পর আমার আছে 7.20, অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর হচ্ছে 7.20। তো এই ক্ষেত্রে তোমরা একটা সূত্র, এই সূত্রটা প্রয়োগ করবে প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টরের ক্ষেত্রে, ঠিক আছে। কারণ এখানে যদি তুমি ইন্টারেস্ট রেটটা যদি কত বসাবে, 0.0720, ঠিক আছে, অর্থাৎ 7.20কে 100 দিয়ে ভাগ করলে হবে। আর এখানে এটা প্রতি বছরের পরিবর্তন, প্রথম বছর 1 হবে, দ্বিতীয় বছর 2 হবে, এভাবে বের করবে, দেখবে এই মানটা আসবে, ঠিক আছে। সবগুলো এই মানটা এগুলো সবগুলো আসবে, ঠিক আছে। এমনি নর্মালি তোমরা চার্টও আছে, প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টরের চার্টও আছে, তোমরা ওখানে আমার মনে হয় এভাবে দেওয়া নেই, তোমরা এটা বের করতে হবে, বের করবে এই সূত্র দ্বারা বের করবে, সবগুলো বের হবে। তবে এখানে যে বিষয়টি গুরুত্বপূর্ণ, এখানে সেলভেজ ভ্যালু রয়েছে, সেলভেজ ভ্যালুর উপরে কিন্তু ফ্যাক্টর করতে হবে, সেটা বাদ যাবে এখানে, ঠিক আছে। আর বাইগুলো এখানে এটার উপর যখন এটাকে গুণ করবে, এই ফ্যাক্টরিং করার পরে কিন্তু আমার বর্তমান মূল্যে এটা পরিণত হবে, বাট্টাকৃত করে কিন্তু আমি বের করছি, ঠিক আছে। প্রেজেন্ট ভ্যালুটা নিয়ে আসছি এটা। এই ক্ষেত্রে আমার প্রেজেন্ট ভ্যালু হচ্ছে কত, 42,738, 42,738। এটা হচ্ছে যে কম্পিউটার যখন আমি বড় করছি, ধার করছি, অত কম্পিউটারের জন্য যখন আমি টাকা ধার করছি ব্যাংক থেকে, সেই ক্ষেত্রে আমার বর্তমান মূল্য হচ্ছে 42,738। এটা হচ্ছে কম্পিউটার তোমার ব্যাংক থেকে অর্থ ধার করার ক্ষেত্রে।
আর অপর দিকে যদি আমি লিজের ক্ষেত্রে দেখি, লিজের ক্ষেত্রে কিন্তু আমাকে অবশ্যই কি বর্তমান মূল্যটা বের করতে হবে। সেই ক্ষেত্রে এখানে স্পষ্ট লেখা আছে যে লিজের ক্ষেত্রে ইন কেস অফ লিজিং দ্য লিজ অফ রেন্টাল ইজ টাকা 20,000 পার ইয়ার ফর 5 ইয়ার্স। তাহলে এখানে আমি 1 to 5 ইয়ার্স অ্যানুয়াল লোন পেমেন্টটা হচ্ছে কত, 20,000। এখান থেকে কিন্তু লিজের ক্ষেত্রে মেনটেন্যান্স কস্টটা বাদ যাবে। অর্থাৎ এর আগে করেছো যখন ব্যাংক থেকে ধার করো তখন অ্যানুয়াল লোন পেমেন্টের সাথে তোমার মেনটেন্যান্স কস্টটা যোগ হতো, কিন্তু এই ক্ষেত্রে কি হবে, তোমার কিস্তি থেকে এটা বাদ যাবে, কোনটা, মেনটেন্যান্স কস্টটা বাদ দিয়ে দেবে। ঠিক আছে, এটা বাদ দিয়ে দেবে। বাদ দেওয়ার পরে যা আসবে সেটা হচ্ছে যে কি টিসিএফ, যেহেতু এখানে বলা আছে, এখানে স্পষ্টই বলা আছে প্রশ্নের মধ্যে যে মেনটেন্যান্স এক্সপেন্স টু বি বর্নি বাই কি লেজর। তো এখানে স্পষ্ট বলা আছে যেহেতু এখানে কি হবে, এখান থেকে বাদ দিয়ে দিতে হবে। তো বাদ দিয়ে টোটাল ক্যাশ ফ্লো কত আসবে, 17,500, 20,000 থেকে 2,500 করে 17,500 বের হবে। এটার থেকে ট্যাক্সটা বাদ দেবে, ট্যাক্সটা কত হবে 40%, এর উপর 40% হবে। এটা কিন্তু 1 to 5 ইয়ার্স, ঠিক আছে। আচ্ছা, এরপরে 7,000 বের হবে। এরপর আসবে নেট ক্যাশ ফ্লো। নেট ক্যাশ ফ্লো হবে তো তোমার টোটাল ক্যাশ ফ্লো থেকে ট্যাক্স সেভিংসটা বাদ দিলে কি আসবে, নেট ক্যাশ ফ্লো আসবে। এটাকে অবশ্যই ফ্যাক্টরিং করবে, অর্থাৎ এটা দেখা যাচ্ছে 5 বছরের। তোমরা এখানে যে 5 বছর আছে, 5 বছর যদি সবগুলো যোগ করো কিন্তু এটা চলে আসবে। ঠিক আছে, এটা 5 বছর যোগ করলে কিন্তু সবগুলো প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ বছর, পঞ্চম বছর, এই 5 বছর যোগ করলে কিন্তু এই 4.078টা আসবে। এবং এটাকে যখন ফ্যাক্টর করবে, নেট ক্যাশ ফ্লোকে ফ্যাক্টর করলে বর্তমান মূল্যটা আসবে। তাই বর্তমান মূল্যটা কত হচ্ছে 42,819। আর যখন আমি ব্যাংক থেকে কম্পিউটার কেনার জন্য ধার করছি তখন হচ্ছে কত, 42,738। তাহলে আমাকে এখানে প্রশ্নে বলেছে যে হুইচ অল্টারনেটিভ ইজ বেটার ফর অ্যাডাম, লিজিং অর বরোয়িং, কোনটা করবে, সে ধার করবে নাকি লিজের মাধ্যমে করবে, লিজ দেবে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে নেট অ্যাডভান্টেজ অফ বড়ো বাই অপশন কত, 81 টাকা। অর্থাৎ 81 টাকা এখানে কি হচ্ছে, লাভ হচ্ছে, বা এখানে দেখা যাচ্ছে যে 81 টাকা কম হচ্ছে, বর্তমান মূল্যটা 81 টাকায় কি হচ্ছে, কম হচ্ছে। অর্থাৎ 81 টাকার কি এখানে সুবিধা পাওয়া যাচ্ছে, যেটা কিন্তু লিজের ক্ষেত্রে পাওয়া যাচ্ছে না। তো দেয়ারফর দ্য কম্পিউটার শুড বি পারচেজ অফ ব্যাংক লোন। তো সেই কারণে অবশ্যই কম্পিউটারটা সে কি করবে, ব্যাংক লোনের মাধ্যমে, অর্থাৎ ব্যাংক থেকে বড় করার মাধ্যমে কি করবে, ক্রয় করবে। অর্থাৎ লিজে যেহেতু বর্তমান মূল্যটা বেশি, সেই ক্ষেত্রে সে ব্যাংক থেকে অবশ্যই কি করবে, অর্থ ধার করবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোথাও বুঝতে না পারো আমাকে জানাবে। বিশেষ করে আমার পেজ আছে, আমার প্রথম কাজ হচ্ছে তোমরা যারা বিবিএ অনার্স ব্যবস্থাপনা বিভাগে 4র্থ বর্ষ অধ্যয়ন করছো তারা অবশ্যই আমার পেজের সাথে যুক্ত হবে। এবং যুক্ত হওয়ার পর যদি তোমাদের আজকের যে ক্লাসটা, এই ক্লাসের যদি তোমাদের কোনো সমস্যা হয় তোমরা আমাকে জানাবে। আর অবশ্যই তোমরা ভিডিওটা দেখার পরে তোমরা তোমাদের নাম এবং রোল নাম্বার আমার পেজের যে কমেন্টের ইনবক্স আছে, আমার পেজটা এখানে দিয়ে দেওয়া হয়েছে, পেজে ঢুকে তোমরা যুক্ত হবে। যুক্ত হওয়ার পরে এখানে ভিডিওটা দেখার পরে না বুঝলে তো অবশ্যই উল্লেখ করবে, সাথে সাথে তোমাদের নাম, রোল নাম্বার এখানে যে কমেন্টের ইনবক্সে আছে, কমেন্টের ইনবক্সে তোমরা উল্লেখ করবে। তোমাদের উপস্থিতিটা কিন্তু আমি সংরক্ষণ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো।